ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে? ক্যাশ ফ্লো মানে কি? ফার্স্ট আমরা জানি ক্যাশ দুভাবে ফ্লো হয়, একটা ইনওয়ার্ড, একটা আউট। ইনওয়ার্ড মানে ক্যাশ তোমার কাছে আসছে, ঠিক আছে? আর আউটওয়ার্ড মানে ক্যাশ তোমার কাছে যাচ্ছে। তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা এটারই হিসাব করব। ইনওয়ার্ডে কি কি ক্যাশ আসছে, আউটওয়ার্ডে কি কি যাচ্ছে, মানে ইনওয়ার্ড গুলো আমরা প্লাস করবো, আউটওয়ার্ড গুলো মাইনাস করবো, ঠিক আছে? আমরা এখানে তিন ভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে মেনটেন করব। একটা হচ্ছে তোমার অপারেটিং অ্যাক্টিভিটি দেখবো, অপারেটিং অ্যাক্টিভিটি। দুই হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তিন হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। ঠিক আছে? অপারেটিং অ্যাক্টিভিটি মিনস যেগুলো অফিস সংক্রান্ত অ্যাক্টিভিটি তোমাদের, মানে যেগুলো অপারেট করতে লাগে। মানে এটা অপারেট করতে কি কি তোমাকে লাগবে? ক্যারিজ লাগবে, পারচেজ লাগবে, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে আহ যতগুলো অ্যাসেট আছে, লাইবিলিটি আছে, এগুলো সব তোমার অপারেটিং এ ঢুকবে। ট্যাক্স দিচ্ছ অপারেট করার জন্য, একটা ফ্যাক্টরিকে অপারেট করার জন্য তুমি ট্যাক্স পে করছো, সেই ট্যাক্সটা লাগবে, ঠিক আছে? তারপর এক্সট্রা যে কোনো পেমেন্ট তুমি পে করলে, ধরো বিল পেমেন্ট করলে বা কোনো কিছুর এগেনস্টে তুমি টাকা রিসিভ করলে, অ্যাডলেস এগুলো হতে থাকবে। এগুলো হচ্ছে তোমার অপারেটিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটি মানে ধরো কোনো অ্যাসেট পারচেস করলে, ঠিক আছে? তারপর সেই অ্যাসেটে যদি ডেপ্রিসিয়েশন থাকে সেটা মাইনাস হয়ে যাবে ইনভেস্টিং থেকে। তারপর এরকম ইন্টারেস্ট পেলে, ঠিক আছে, এগুলো তো ইনভেস্টিং। ইনভেস্টিং এ যেগুলো যেগুলো যাবে সেগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটি আন্ডারে পড়বে। আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি মানে হচ্ছে ফাইন্যান্স রিলেটেড, মানে ধরো কোনো ওই শেয়ার, শেয়ার জাতীয় জিনিসগুলো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। শেয়ার, তারপর হচ্ছে তোমার ইকুইটি শেয়ার হলো, আর প্রেফারেন্স দুটোই পড়বে এখানে, ঠিক আছে? ইকুইটি আর প্রেফারেন্স, প্রেফারেন্স শেয়ার দুটোই পড়বে। তারপর ডিভিডেন্ড যদি পেমেন্ট করো বা ডিভিডেন্ড ডিভিডেন্ড যদি পে করো সেটাও তোমার ফাইন্যান্সিয়ালে পড়বে। আর ডিভিডেন্ড যদি তুমি ইস্যু করো, তোমার তরফ থেকে যদি ডিভিডেন্ড ইস্যু হয়, তো সেটাও তোমার এখানেই পড়বে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি মানে। তাহলে এই তিন থেকে যখন আমরা অ্যাডলেস করব, অ্যাডলেস করার পর আমাদের একটা ক্যাশের একটা হিসাব আসবে, তাকে আমরা বলি ক্যাশ, কি আমরা বলবো, নেট ক্যাশ ইনক্রিজ অর ডিক্রিজ, ঠিক আছে? এই ক্যাশের হিসাবটাকে আমরা অ্যাডলেস করবো এর সাথে। আর সেটা যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ম্যাচ করে যায়। এই ক্যাশের হিসাবটা তোমাকে দিয়ে দেওয়া থাকবে পিএল এ, পিএল তোমাদের দিয়ে দেবে, সে পিএল দেওয়া থাকবে। মেনলি এটা ব্যালেন্স শিট টাইপেরই দেয়, ঠিক আছে? ওখান থেকে আমাদের বার করতে হবে। হুম, তাকে আমরা স্টেটমেন্টটা জেনে নিই, কি কি আছে। ফার্স্টে এইভাবে এডিট করতে হয়, ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমার দু টাইপ, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। এটা আমি শিখেছি ইনডাইরেক্ট। পরীক্ষা যদি কিছু না বলে দেয়, এটা ইচ্ছা করতে পারো, ঠিক আছে? বেসিক্যালি ইজি হয় ডাইরেক্ট মেথড। কেন? একটু পরে বুঝতে পেরে যাবে যে ইনডাইরেক্টে একটু একটু মানে চেঞ্জেসটা খালি অপারেটিং অ্যাক্টিভিটিতেই হয়, বাকি কিন্তু সেমই হয় মোটামুটি। তাহলে যে বুঝতে পেরে যাবে কেন আমি বললাম যে ডাইরেক্টটা বেশি। অনেকটা আবার ইনডাইরেক্টও খুব ইজি লাগে যারা ওই প্যাটার্নটা বুঝে না। দুটোই মুখস্থ করে নেওয়াটা বেটার, ঠিক আছে? আর ফর
ঠিক আছে, এখানে আমার পার্টিকুলার অ্যামাউন্ট মেনলি কখনো কখনো তিনটে করে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হেডিং এ রাখবে, ঠিক আছে। তো এখানে আসবে অপারেটিং প্রফিট ফর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। মানে এইটা হচ্ছে তোমার, দেখবে এটা দিয়ে দেবে, এই অ্যামাউন্টটা তোমাদের পরীক্ষা মেনশন করে দেবে। এটা হচ্ছে তোমার কি বলবো, ওয়ার্কিং ক্যাপিটাল হয় তো, একটা ক্যাপিটাল আমরা হিসাব করি, সেই ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এর আগে, ধরো কিছু অ্যাডলেস হবে, অ্যাডজাস্টমেন্ট দেবে, তার আগের মুহূর্ত তোমার যে ক্যাশের ও প্রফিটটা হয়েছে, তোমার যে পিএল এর যে প্রফিটটা হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এর আগে, মানে আমরা ব্যালেন্স শিটে নিয়ে যাওয়ার আগের মুহূর্তটাকে বলছি, সেই মুহূর্তটা যেই অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টটা এখানে বসে, ঠিক আছে, মানে প্রফিট আমাদের, মানে ক্যাপিটাল কখন চেঞ্জেস হয় ব্যালেন্স শিটে গিয়ে তার আগের মুহূর্ত অবধি, ঠিক আছে। এবার এখানে অ্যাডজাস্টমেন্ট স্টার্ট হবে, অ্যাডজাস্টমেন্ট অ্যাড হবে, এর সাথে অ্যাড কি হবে, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, ইন কারেন্ট লাইন, কারেন্ট লাইবিলিটিস জানো, ব্যালেন্স শিটে দুটো দুটো ধার, ব্যালেন্স শিটে দুদিক, একটা হচ্ছে এটা দেখাবো কি, হ্যাঁ সব জানো, লাইবিলিটি আর হচ্ছে অ্যাসেট, ঠিক আছে। তো যখন এই লাইবিলিটি বাড়বে, এবার কারেন্ট লাইবিলিটি হয় একটা, আর কারেন্ট অ্যাসেট হয়, ঠিক আছে। যখনই লাইবিলিটি বাড়বে আর অ্যাসেট কমবে তখনই হবে প্লাস, বুঝতে পারলে, লাইবিলিটি বাড়বে অ্যাসেট কমবে তাহলে হবে প্লাস, লাইবিলিটি কমবে অ্যাসেট বাড়বে তাহলে কি হবে মাইনাস, উল্টো সিকোয়েন্স, ঠিক আছে। অলওয়েজ লাইবিলিটি থেকে মনে রাখবে, লাইবিলিটি বাড়লে প্লাস, লাইবিলিটি কমলে মাইনাস, অ্যাসেটকে দিয়ে মাথায় রাখলে কিন্তু গুলিয়ে যাবে। এটা হলো, মানে লাইবিলিটি বাড়ছে আর অ্যাসেট কমছে প্লাস, আর লাইবিলিটি কমছে অ্যাসেট বাড়ছে মাইনাস, ঠিক। অ্যাড হবে এটা, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে, আর ইনক্রিজ ইন ইনক্রিজ সরি ডিক্রিজ, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাড, ঠিক সেম এর ইন্ট্রোডাকশন, লেস ইনক্রিজ ছিল, এটা হয়ে যাবে ডিক্রিজ, ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি আর ইন কারেন্ট, ঠিক আছে। এবার এর সাথে অ্যাড হবে, এটা এটা যেটা বেরোলো তোমার, এটা কি বেরোলো বলো তো, এটা বেরোলো তোমার ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন, ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন, ঠিক আছে। এর সাথে লেস হবে, এবার আমি বললাম কি অপারেটিং অ্যাক্টিভিটি,
অপারেটিং অ্যাক্টিভিটি অফিসের মধ্যে এছাড়া তোমার যে ট্যাক্সটা থাকছে, ট্যাক্স পে করছো, তো তোমার অ্যাকাউন্ট থেকে কি হচ্ছে, ট্যাক্সটা মাইনাস হয়ে যাচ্ছে। তো আমরা ট্যাক্সটাকে লেস করে দেবো। বা ট্যাক্স কোনটা, ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স মিনস ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স থাকছে ডাইরেক্ট ট্যাক্স পে। দেখো এখানে অর দিয়ে ইনকাম ট্যাক্সটাও লেখা যায়, ঠিক আছে, ইনকাম ট্যাক্স, এটা হয়ে যাবে তোমার মাইনাস। ঠিক আছে, এটা আমরা ক্যাশ অপারেশন জেনারেশন পেলাম, এর সঙ্গে তোমার কিন্তু ইনকাম ট্যাক্সটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর থেকে আমি কি পেলাম, ক্যাশ ফ্লো বিফোর এক্সট্রা অর্ডিনারি আইটেমস। ঠিক আছে, এবার এর সাথে আমরা অ্যাড করব এক্সট্রা অর্ডিনারি রিসিপ্ট, মানে ধরো এক্সট্রা কিছু ক্যাশ পেলে ইন অপারেশন, ইন অপারেশনের মাধ্যমে অপারেশন সেলস পারচেসের টাইমে যদি তোমার কাছে কোনো ক্যাশ এলো, হয়তো ডিসকাউন্ট রিসিভ করতে পারো, তাই তো, ডিসকাউন্ট রিসিভ করতে পারো, তারপর তোমার ডিসকাউন্ট অ্যালাউ করতে পারো, কাউকে অ্যালাউ করে তো মাইনাস হয়ে যাবে, রিসিভ করলে প্লাস হবে, টাকা আসছে যেভাবে প্লাস টাকা গেলে মাইনাস করে দেবে, সোজা হিসাব এখানে। তাহলে এক এক্সট্রা অর্ডিনারি রিসিভ আর ঠিক আছে, অ্যাড এক্সট্রা অর্ডিনারি রিসিভ, আমাকে অ্যাড করে অ্যাড করার পর যেটা পাবে সেটা হবে নেট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, এটাকে বলবে নেট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেশন, বলো না, অপারেটিং গেছে। হুম, এবার এটাকে আমরা এ কেন লিখছি বলো তো, আমরা এখানে তো অ্যাটলিস্ট করছি না, না, সেই কারণে এ বি সি করে লিখছি, পরে আমরা এ প্লাস বি প্লাস সি বলে লিখতে হবে। ঠিক আছে, সেই কারণে এই পয়েন্টটাকে মেনশন করবো, এটাকে ভুলে যাবেন, এই যে ডিনোট করছি এ দিয়ে বি দিয়ে, ঠিক আছে, এটা ডিনোট করবো। তারপর হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এটাও লিখবে। এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যতটা গুছিয়ে লিখবে না ততটা সুবিধা। এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটি মিনস ধরো কোনো আমাদের ইনভেস্টমেন্ট কি কি, ফিক্সড অ্যাসেট, এটাই আমাদের ইনভেস্টমেন্ট, এটা সেল হলো পারচেস হলো যা যা হলো সব ইনভেস্টিং এ যাবে। তো ধরো সেল অফ ফিক্সড অ্যাসেট, এবার একটা কথা বলো, তোমার কাছে অ্যাসেটটা সেল হচ্ছে, তো তোমাকে টাকা আসছে না যাচ্ছে, টাকা আসছে, তাহলে কি হবে, টাকা প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে অ্যাড করছি। ঠিক আছে, তারপর সেল অফ সিকিউরিটি অফ এনি ক্যাশ, আবার এখানে লিখে দিচ্ছি সিকিউরিটি ক্যাশ। ঠিক আছে, তারপর ইন্টারেস্ট কালেক্ট করছি, এটা কি তোমাদের প্লাস, হ্যাঁ, ইন্টারেস্ট কালেকশন, ইন্টারেস্ট কালেক্ট, এটাও প্লাস হচ্ছে। তারপর ডিভিডেন্ড কালেক্ট করছি। ঠিক আছে, তারপর এটা হলো নর্মাল প্লাস। ঠিক আছে, নর্মাল প্লাস। এবার লেস যদি থাকে, পরপর লেস করতে থাকবো। লেসে কি কি আছে, পারচেস অফ ফিক্সড অ্যাসেট, এটা কি হবে, মাইনাস, কারণ টাকা আমার বেরিয়ে যাচ্ছে, পারচেস অফ ফিক্সড অ্যাসেট। তারপর হচ্ছে পারচেস অফ সিকিউরিটিজ দ্যাটস আর নট ক্যাশ ইকুইভ্যালেন্ট, সেম, ক্যাশ যদি চলে যাচ্ছে সেগুলো হবে। গিভিং লোন, কাউকে যদি তুমি লোন দাও তাহলে কি হবে, টাকা আসছে না যাচ্ছে, যাচ্ছে টাকা, তার লোনের জায়গায় তুমি ইন্টারেস্ট পাচ্ছ, তাছাড়া তোমাকে টাকা আসছে, বাট লোন দিচ্ছ মিনস তোমার কাছে টাকা এই তো তোমার কাছে নেই, চলে গেল, এটা হলো ক্যাশ ফ্লো।
এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ফিফটিটা পাবে, এটাকে আমরা বলবো net cash flow from investing, ঠিক আছে, তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। সেম আমরা সি নম্বর পয়েন্ট, cash flows from financing activity, cash from এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি মিনস ধরো শেয়ার ক্যাপিটাল তুমি প্রসেস করলে নিজের কাছ থেকে, প্রসেস করলে মানে তোমার কাছে টাকা আসে, মার্কেটে শেয়ার ছাড়লে কি হয়, কোম্পানির কাছে টাকা আসে, তেমনি যদি এটা লিখতে হবে ফ্রম ইস্যুয়েন্স, ইস্যুয়েন্স মানে কি, ইস্যু করেছো আমার কাছ থেকে, ইস্যুয়েন্স অফ শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে। প্রসেস ফ্রম লং টার্ম বরোইংস, লং টার্ম বরোইংস জানো, সেই লোন টাইপেরই, ঠিক আছে, লং টার্ম বরোইংস ইস্যু করে দিয়েছো, এবার লোকে কিনবে, আমার কাছে টাকা আসবে, এটা কি করছি আমরা, শেয়ার তো এক টাইপের লোন টাইপেরই, টাকা নিচ্ছি, হ্যাঁ কিছুটা ইন্টারেস্ট যোগ করে আমরা সামনে পে করে দিই। তো বরোইংস মানে কি, ধার নিচ্ছি, তো ধার নিলে কি, লং টার্ম ধার নিচ্ছি বা ধার নিচ্ছি যেহেতু আপনার টাকা, সেম শেয়ার ক্যাপিটাল অর লং টার্ম বরোইংস, হলো, এটা হলো অ্যাড। এবার লেস করতে হবে এর সাথে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, মার্কেট থেকে তুমি রিডেম করে দাও, মানে কি শেয়ার গুলো ফেরত দিয়ে দাও, তো তোমার কাছে টাকা আসবে না যাবে, ফেরত দিয়ে দিচ্ছ, কি হবে, হ্যাঁ এটা রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, হ্যাঁ ফেরত দিয়ে দেওয়া। আমরা মানে ইংলিশটা শুনে শুনে জানতাম না কেসটা, এবার রিডেমশন থেকেও বলে যে ফেরত দিয়ে দেওয়া, ঠিক আছে, বা রিপেমেন্ট করে দেওয়া, হ্যাঁ রিপেমেন্ট হয় না, এতটা ইন্টারেস্ট পেলে তোমাকে শেয়ার ক্যাপিটালটা পেমেন্ট করতে হবে, তো পেমেন্ট করে টাকা আসবে না যাবে, চলে যাবে, রিপেমেন্ট অফ বড় ক্যাপিটাল, বড়, ঠিক আছে, ওই বড়োইংস এর রিপেমেন্ট করছি, ধার নিয়েছিলাম তো। তারপর বাই ব্যাক ইকুইটি শেয়ার, বাই ব্যাক কি হয়, তোমার কাছে যদি 10টা শেয়ার থাকে তুমি আরো 10টা এক্সট্রা পেয়ে যাও, তো তোমার তো তোমাকে টাকা চলে যাচ্ছে না, তুমি 10টা শেয়ার কিনেছিলে আমার কাছ থেকে, আমি তোমাকে বাই ব্যাক দিচ্ছি, মানে তোমার 10টা জায়গায় 20টা শেয়ার দিই, তাহলে টাকা চলে যাচ্ছে স্যার, তোমাকে বাই ব্যাক দিচ্ছি, বাই ব্যাক অফ ইকুইটি শেয়ার, শেয়ার এখনো জানোই না, শেয়ার শিখছি, কত শেয়ারে কিছু আছে, পেমেন্ট অফ ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্টে পেমেন্ট করছো, পেমেন্ট অফ ইন্টারেস্ট আর পেমেন্ট অফ ডিভিডেন্ড, হ্যাঁ মাইনাস, সব মাইনাস, দেখো আমরা ডিভিডেন্ড রিসিভ করলাম কোথায় লিখলাম, ইনভেস্টিং এ, আর আমরা যখন ডিভিডেন্ড পে করছি তো কোথায় লিখছি, ফাইন্যান্সিং এ, ঠিক আছে, এটা মাথায় রাখ, তো ঘর আলাদা, ঠিক আছে, আর রিসিভ করছি মিন আমার ইনভেস্টমেন্ট বাড়ছে, কিন্তু যখন পেমেন্ট করেছি তখন সেটা আমার ইনভেস্টমেন্টে আসছে না, সেটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি চলে যাচ্ছে, এটা তো মানুষের বলে কি ডিভিডেন্ড তো ওখানে আসছে, তো এখানে কেন আসছে, এখানে পেমেন্টটা আসে, ওখানে রিসিপ্টটা আসে, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, নেট ক্যাশ
flow from financing ঠিক আছে, এটা হলো। এবার এর সাথে আমরা এখানে লিখবো net or the number point decrease in cash and cash equivalent, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি, ঠিক। এ প্লাস বি প্লাস সি তে যে অ্যামাউন্ট গুলো এসছিল সেগুলোর এখানে যোগফল যোগ। এবার কেউ কেউ হয়তো মাইনাস ফিগারে এসছে, কেউ হয়তো প্লাস ফিগারে এসছে, যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা আনতে হবে। এর সাথে অ্যাড হবে ক্যাশ and ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই লাইনটা লোকে বারবার ভুলে যায়, তো ভালো করে মুখস্থ করবে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, ঠিক আছে, মানে বছরের শুরুতে কত ক্যাশ ছিল, বিগিনিং অফ দ্য ইয়ার, ইয়ার এর সাথে অ্যাড হবে, মনে রাখবে। বিগিনিং অফ দ্য ইয়ার যে ক্যাশ ছিল সেটা অ্যাড হবে, লেস যেটা পাবে, লেস করতে হবে না, আসলে যেটা পাবে সেটা তোমার এন্ডিং অফ দ্য ইয়ারে ক্যাশের সাথে ম্যাচ হয়ে যাবে। এটাই তো তোমার ম্যাচের জায়গা, ঠিক আছে। মানে তখন আমরা লাস্টে তো ই নম্বর পয়েন্টটা লিখছি কি, ক্যাশ ইকুইভ্যালেন্ট at the end of the period. টাইমও দেখবে কি, যখন আমরা এই অ্যামাউন্টটা পাচ্ছি তার সাথে যখন বিগিনিং অফ দ্য ইয়ারটাকে অ্যাড করছি, তার সাথে লেস করে যে অ্যামাউন্টটা আসছে আমাদের এন্ড অফ দ্য পিরিয়ড সাথে ম্যাচ। আর যদি না ম্যাচ করে তার মানে আমাদের ক্যাশ ফ্লোতে ভুল হয়েছে, আর যদি ম্যাচ করে যায় আমাদের ক্যাশ ফ্লো সঠিকভাবে কাজ করেছে। বুঝতে পারলেন? এটাকে খাতায় লিখে নাও, তারপর দিয়ে দেন বন্ধুরা। সেদিনকে একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেমন নর্মাল ব্যালেন্স শিট হয়। এবার এখানে দুটো ইয়ার দিয়েছে, একটা 2024, একটা 2025, ঠিক আছে, মানে এটা 31শে ডিসেম্বর, দুটো বছরের ব্যালেন্স শিট তোমাকে দিয়েছে। ক্যাশ ফ্লোতে আমরা এটাই কম্পেয়ার করি কি তুমি এই মিড অফ দ্য ইয়ারে কি কি প্রফিট করেছো, কি লস করেছো, কতটা ক্যাশ এসে কতটা গেছে, ঠিক আছে। এখানে অঙ্ক দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে কি তোমার শেয়ার হোল্ডার্স ফান্ডে কত কি এসছে গেছে, শেয়ার ক্যাপিটালে এত টাকা, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, তারপর রিজার্ভে কত কি আছে না আছে, লং টার্ম বরোইংস কি ছিল আর কি আছে, তারপর কারেন্ট লাইবিলিটি, তারপর সেম নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট, এগুলো সব দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এটার অঙ্ক করতে হবে, অঙ্কটা তোমরা করো। ফার্স্টে লিখবে যেমন প্রথমটা কি হচ্ছে, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, সিএএসএস, এটা কোথায় গেল, হ্যাঁ, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার যে এখানে দেখো, এখানে কিছু চেঞ্জেস হয়েছে, ঠিক আছে। যেমন দেখো শেয়ার ক্যাপিটাল আগে বছর আমাদের 55,000 ছিল, 70,000, পরের বছর 70,000 হয়েছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এর আন্ডারে সারপ্লাস ইন প্রফিট অ্যান্ড লস 25,000 ছিল, পরের বছর 45,000 হয়ে গেছে, মানে বেড়েছে, ঠিক আছে। তারপর রিজার্ভটাও কি হয়েছে, এটাও বেড়েছে। তো এইটার আমরা একটা ওয়ার্কিংস করবো, ঠিক আছে। ওয়ার্কিং করে আমরা এই অপারেশন প্রফিট বিফোর অ্যাডজাস্টমেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটালটা আগে বার করবো, কারণ এখানে ডাইরেক্টলি প্রফিট কি আছে আমাদের বলে দেয়নি।
আমরা প্রফিটটা কোথা থেকে পাই? পিএল থেকে পাই। এখানে পিএল দেয়নি, এখানে ডাইরেক্ট ব্যালেন্স শিট দিয়েছে। আর ব্যালেন্স শিট দিয়েছে তো আমাদের প্রফিটটা জানা নেই, তো আমরা আগে প্রফিটটা ক্যালকুলেট করবো, ঠিক আছে? হ্যাঁ, ওরকম কিছু। তো দেখো, ওরকম, ঠিক আছে। ক্যালকুলেশন অফ অপারেশন প্রফিট, অপারেটিং প্রফিট, ঠিক আছে। ফার্স্টে আমরা কি করব? আমরা তো নেট প্রফিটটাই মেনলি নিই। এবার এখানে যেগুলো অ্যাডলেস হবে সেগুলোকে বসা, তাকে নেট প্রফিটটা নেব। এবার যেহেতু এখানে 2 বছরের প্রফিট দিয়েছে, তোমার হচ্ছে একটা 45,000 আর 25,000, ঠিক আছে, দুটোই সারপ্লাস। তো আমরা ফার্স্টে মাইনাস করে নেব 45,000 থেকে, যেটা বড় সেটাকে আগে রাখবে, ঠিক আছে, 25,000। অলওয়েজ কারেন্ট ইয়ারটাকে ফার্স্টে রাখবে, এখন যেটা চলছে, আর প্রিভিয়াস ইয়ার্সে পরে রাখবে, যদি ফিগারটা মাইনাসই আসুক না কেন, ঠিক আছে। হতেই পারে কি আমাদের নেট অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্সটা মাইনাসে এলো, হতেই পারে, ঠিক আছে। অলওয়েজ কারেন্ট ইয়ারটাকে সামনে রাখবে, ঠিক আছে। তো এটা মাইনাস করলে কত আসছে? 20,000, ঠিক আছে। এর সাথে অ্যাড হবে, যদি কিছু অ্যাড হওয়ার থাকে তবে অ্যাড হবে নন ক্যাশ অর নন ট্রেডিং আইটেম, যেগুলো ক্যাশ দ্বারা রিলেটেড নয়, ঠিক আছে। মানে কোনগুলো? ফাইন্যান্স অপারেশনের সাথে রিলেশন, বাট ক্যাশ নয়, চোখে দেখতে পাই না। চোখে দেখতে পাই না মানে কোনগুলো? রিজার্ভ, গুডউইল, সারপ্লাস, এগুলো আমরা চোখে দেখতে পাই না, ফিল করতে পারি। হাতে তো আসে না, গুডউইল তো হাতে আসে না, কিন্তু ফিল করতে পারি, লাইক অফ সফটওয়্যার যেমন হয় তেমনি। তো নন ক্যাশ আইটেম। তো এবার দেখো ফার্স্টে কি আছে? ফার্স্টে আমাদের এখানে দিয়েছে তোমার রিজার্ভ। রিজার্ভ কত হয়েছে? 5,000 টাকা রিজার্ভ হচ্ছে, যদি মাইনাস করি তো। তো আমরা রিজার্ভটা ফার্স্টে নিয়ে নেব। রিজার্ভটাকে আমরা লিখবো ট্রান্সফার টু রিজার্ভ, কারণ বেশি আমরা জানি কি বেশি রিজার্ভ হলে পিএল এ ট্রান্সফার করে দিই, ট্রান্সফার টু রিজার্ভ। কত হচ্ছে? এদিকে ছিল তোমার 20,000 আর এটা হচ্ছে 15,000, সেম এমনি ভাবে লিখবো। ফার্স্টে কারেন্ট ইয়ারটা, তারপর প্রিভিয়াস ইয়ারটা, ঠিক আছে। দিটা হলো 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা। তারপর হচ্ছে গুডউইল, তাই তো? গুডউইল ছিল রে, দাঁড়া, এই দেখো, এখানটাও দেখে নেবো। দেখো গুডউইল ইনট্যাঞ্জিবল অ্যাসেট আছে, তাই তো? কত টাকা গুডউইল বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। অ্যাসেট বাড়লে, সরি, গুডউইলটা কমে গেছে। এই দেখো 30,000 ছিল, 20,000 হয়েছে, 10,000 টাকা কমে গেছে। অ্যাসেট অ্যাসেট কমলে কি করি আমরা? মাইনাস করে দিই। এই অ্যাসেট কমলে মাইনাস করি, মেরে দেবো। লাইবিলিটি বাড়লে প্লাস করছি, প্লাস করছি। মাইনাস, তাই আমি তো বললাম। মাইনাস বললো না? মাইনাস নয়, প্লাস হবে। এই দেখো, বুঝেছো উল্টো পাল্টা। অ্যাসেট কমছে বলার পরে রিয়েলাইজ করলো যে বলেছে। কি অবস্থা! দুই কি হচ্ছে? গুডউইল রাইট অফ করেছি, না মুছে ফেলছি, 10,000 টাকা গুডউইল আমার আছে, তাই তো? না, প্লাস হবে, বিকজ অ্যাসেট কমছে, তো তো প্লাসেই, প্লাস ফিগারেই যাচ্ছে। না, 30 ছিল, 20 হচ্ছে, ডিফারেন্স কত হচ্ছে? 10, সেটাই আছে ডিফারেন্সটা। ডিফারেন্সটা হ্যাঁ, ডিফারেন্সটা লিখতে হবে 2 বছরের মধ্যে। হ্যাঁ, তোমরা কম্পারেটিভ স্টেটমেন্ট পড়ো না, এই কম্পারেটিভটা পড়ে না তোমাদের সুবিধা তো। আমি ভাবি করেছি 2 বছরের মধ্যে কম্পারেটিভ আর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট হ্যাঁ, ছিল না
তো হ্যাঁ ঠিক আছে। তাও দেয় আচ্ছা, গুডউইল রিটেন অফ করে দিলাম, 10,000 টাকা প্লাস ফিগারই থাকবে। আর কিছু আছে দেখি নন ক্যাশ নন ট্রেডিং এর। নন ক্যাশে আমাদের আছে লোনটা আছে, ঠিক আছে। তো আমরা লোনটাকে নেব, লোন নেব, ইন্টারেস্ট অন লোন। 9 হ্যাঁ 9% বলে দিয়েছে, দেখ 9% লোন টেকেন। হ্যাঁ 9% আনতে হবে। কত মাইনাস করে কত হচ্ছে, 25 থেকে 50, 25,000 থাকছে। 25,000 ছিল, 50 হচ্ছে, 25,000 থাকছে। তার মানে এটা হবে তোমার, 9 হ্যাঁ 25,000 9% হবে। দে না রে বাবা ক্যালকুলেটরটা, তাহলে 25,000 ইন্টু 9%, 2,250, ঠিক আছে। 2,250, এইটাকে আমরা সবগুলোকে আলাদা ওটাকে আলাদা রাখবে, ঠিক আছে। তাহলে 5,000 প্লাস 10,000, 17,250, ঠিক আছে। এটার সাথে এই যে 20,000টা ছিল অ্যাড করে দেবো, তাকে এ রাখ, বি রেখে দাও তাহলে সুবিধা হবে। এ প্লাস বি যদি রেখে দিই, তাহলে 20,000 প্লাস 17,250 হলে 37,250 টাকা হচ্ছে তোমার আমাদের কি অপারেটিং প্রফিট, ঠিক আছে। অপারেটিং প্রফিট, তাহলে অঙ্কতে করো এবার। অপারেটিং প্রফিটটা আমরা পেয়ে গেলাম, তাহলে ওখানে লেখো অপারেটিং প্রফিট বিফোর অ্যাডজাস্টমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, ঠিক আছে। এটা লেখ। কত টাকা লিখবে, 37,250 টাকা ফার্স্ট কলাম, বা সেকেন্ড কলামে লিখতে পারো, নয়শো ফার্স্ট কলামে দেখো। এর সাথে অ্যাড হচ্ছে, কি কি অ্যাড হচ্ছে তোমার, কি আমরা কি শিখিয়েছিলাম, ইনক্রিজ ইন, ইনক্রিজ ইন লাইবিলিটি আর ডিক্রিজ ইন অ্যাসেট কি হবে, প্লাস হবে। তো লেখো অ্যাড কি কারেন্ট লাইবিলিটি ছিল, বইটা দেখো এবার। কারেন্ট লাইবিলিটি কি কি আছে, ক্রেডিটার্স আছে, বিলস পেয়েবল আছে, তাই তো। ট্রেড পেয়েবলের আন্ডারে আসছে না, দুটো সাব আন্ডারে আসছে, ঠিক আছে। তো ক্রেডিটার্সটা কি হচ্ছে, প্রথমে বছর 16,000 ছিল, এটা 20,000, তার মানে কি ইনক্রিজ হচ্ছে। কত টাকা ইনক্রিজ হয়েছে, 4,000 টাকা। বিলস পেমেন্টটা কি হচ্ছে, 4,000 টাকা ছিল, 7,500 টাকা হয়েছে, তার মানে এটাও ইনক্রিজ হয়েছে। তো কত টাকা ইনক্রিজ হয়েছে, 4,000 থেকে 7,500 মাইনাস করে 3,500 টাকা। তা দুটোই ইনক্রিজ হয়েছে, তাই দুটোই একসাথে লিখে দেবো। তাহলে ফার্স্টে দেখো ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, একটুখানি এই সাইডটা ফাঁকা রাখবে এখানটা করে, তাহলে অ্যামাউন্টটা এখানে লিখতে পারবে, ঠিক আছে। একটুখানি এখানটা ফাঁকা রাখবি, এখানটা, তাহলে অ্যামাউন্টটা লিখতে পারবি। হ্যাঁ ওখানটা ভিতরে প্লাস মাইনাস করে দিবি, নেক্সট টাইম থেকে 3টে কলাম করবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। ওর আন্ডারে লেখো কি ক্রেডিটার, না এখন না, আগে ওটা হিসাবটা করে নাও, কারেন্ট লাইবিলিটি হিসাবটা করে নাও, ঠিক আছে। কি কি এসে ক্রেডিটার্স আছে, ক্রেডিটার্স 4,000, ক্রেডিটার্সটা দেখো 4,000। হ্যাঁ আরে ক্রেডিটার্স বই লিখিস নি তুই, না তো ক্রেডিটার্স বই নিচে লেখ, তুই মানুষ স্যারের কাছে পড়িস তো। আচ্ছা লিখলি, ক্রেডিটার্স বলে 4,000, তারপরে দেখো বিলস পেয়েবল আছে, কত বলেছিলাম, 3,500 টাকা ইনক্রিজ করেছে। তা দেখো তোমার এখানে হচ্ছে 3,500 টাকা, 4,000 এর নিচেই লিখবে, ঠিক আছে। 4,000 এর নিচে লিখবে, দুটোকে যোগ করো। বাইরে লিখে দেবো বাইরে এখন বার করবি, হ্যাঁ বাইরে বার করে দে এটাকে।
7,500। ঠিক আছে, এবার আমরা কি বলছি, অ্যাড আর কি কি আইটেম অ্যাড হতে পারে, যদি কারেন্ট লাইবিলিটি কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে। ঠিক আছে, তাকে দেখে নিই তাহলে কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করেছে কিনা। কারেন্ট অ্যাসেট, এই যে কারেন্ট অ্যাসেটে কি কি আছে, ইনভেন্টরি ডিক্রিজ করেছে, 30 থেকে 45 হয়েছে, ইনক্রিজই আছে। এটা 20 থেকে 35 হয়েছে, ইনক্রিজিং করেছে। 4 থেকে 10 হয়েছে, এটাও ইনক্রিজ করেছে। তার মানে ডিক্রিজ কিছু নেই, তাহলে এখানে এর কিছু নেই, অ্যাড হওয়ার কিছু নেই। এবার লেসে চলে যাই। লেসে কি ছিল, কারেন্ট লাইবিলিটি ডিক্রিজ করে, তাহলে লেস হবে। আর অ্যাড কি হবে, যদি কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে। ইনক্রিজ করতে হ্যাঁ, তো বিকজ কারেন্ট লাইবিলিটিতে আর কিছু আইটেম নেই, তো নিয়ে ভাববো না, কারেন্ট অ্যাসেটের দিকে চলে যাব। তাহলে লিখতে হবে ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। ঠিক সেম ভাবে লিখবে, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, ইনক্রিজিং কারেন্ট লাইবিলিটি না অ্যাসেট? সরি কারেন্ট অ্যাসেট। তাহলে সাবে লেখো, সাবে অর্ডারে লেখো। একটা হচ্ছে তোমাদের ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ কত ছিল, ইনভেন্টরিজ তোমাদের ছিল 30,000 থেকে 45,000, মানে 15,000 টাকা ইনক্রিজ করেছে। তারপর লেখো ডেটাস। ডেটাস তোমাদের ছিল 20,000, সেটা হয়ে গেছে 35,000, এটাও তোমাদের 15,000 টাকা। আর বিলস রিসিভেবল ছিল তোমাদের 4,000, এদিকে 10,000, 6,000 টাকা ইনক্রিজ করেছে। ঠিক আছে, হ্যাঁ বিলস রিসিভেবল, কারেন্ট অ্যাসেটে বিলস রিসিভেবল 6,000 টাকা ইনক্রিজ করেছে। 4,000 ছিল, 10,000 হলো, কত হলো, 6,000। তিনটাকে যোগ করো, 15 15 30, আর এদিকে 6 36। ঠিক আছে, বাইরে লিখবে, ব্র্যাকেটে লিখবে জিনিসটাকে, বিকজ লেস হচ্ছে, তাই ব্র্যাকেটে লিখে রাখবে 36,000 টাকা মাইনাস হলো। ঠিক আছে, এটা কি হলো, এটাকে আমরা কি বলবো, এটাকে অ্যাডলেস করো। হ্যাঁ, তিনটাকে যোগ মানে যেভাবে হবে অ্যাডলেস করো। কি করে হয় না? এটা না না, তা যোগ হবে না। এটা হিসাবটা করো, এই দুটো প্লাস করো, আর 36,000 টাকা মাইনাস করে দাও। ক্যালকুলেটর হ্যাঁ, এই তো দেখো সামনেই আছে, ধর সামনেই আছে, দেখো করো। কত হয়েছে, হ্যাঁ 750। হ্যাঁ লেখো। লোকে তো বিশ্বাসও হয় না। আমি শুনতে পাইনি অ্যামাউন্টটা। হ্যাঁ, ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, যদি কোন রকম ট্যাক্স পেমেন্ট করে থাকো তাহলে সেটাকে মাইনাস করে দিতে হবে। এটার বিয়েতে লিখবলে হ্যাঁ, ওটাকে লেখো, কি লিখতে হয়, কি শিখেছিলাম, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, এটা জেনারেট হয়েছে। ঠিক আছে, ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন। হলো, এবার যদি কোনো রকম ট্যাক্স পেমেন্ট করে থাকো সেটা মাইনাস হয়ে যাবে, তাই তো। তো দেখে নি কোনো ট্যাক্স পেমেন্ট আছে কিনা, না কোনো ট্যাক্স পেমেন্ট নেই, কিন্তু লিখতে হবে জিনিসটা। ঠিক আছে, তা ওখানে লেখো লেস ডাইরেক্ট ট্যাক্স পেড, লেস ডাইরেক্ট ট্যাক্স পেড, ওখানটা নীল বলে লিখে দেবে, অ্যামাউন্টের জায়গাটা নীল বলে লিখে আবার ওই অ্যামাউন্টটাকে লাস্ট কলামের দিকে ফেলে দেবে। ঠিক আছে, মানে এখানে লাইন টানো, একটা লাইন টানো, দিয়ে এখানে লিখে দেবে 8,750 লাইনটা। কেমনে? হ্যাঁ, ওটা লেখার পর লিখতে হবে কি, নেট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। না, অ্যাড কিছু নেই এখানে, এক্সট্রা কোনো নন ক্যাশ আর আইটেম নেই। ঠিক আছে, থাকলে থাকতো বইয়ের মধ্যে, কিন্তু নেই। বাট ট্যাক্স যদি থাকে বা না থাকে ওটাকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, ট্যাক্সেরটা মনে রাখবে। অপারেটিং অ্যাক্টিভিটি হলো।
তাহলে নেট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি হয়ে গেল। এবার এরপরের স্টেপটা কি? বি। বি বলে লেখো ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটি মানে কি বলেছিলাম? কোনো ইনভেস্টমেন্ট যদি সেল পারচেস হয় সেটার হিসাবটা ওখানে আসবে। ঠিক আছে, তাহলে দেখে নিই আমাদের কোনো ইনভেস্টমেন্ট সেল পারচেস হয়েছে কি না। কি করে বুঝবো? যদি সেটা সেল হলে মানে কমে যাবে আমাদের ইনভেন্টরিটা, আর যদি পারচেস হয় তার মানে বেড়ে গেছে। ঠিক আছে, তো ট্যানজিবল অ্যাসেটের দিকে চলে যাব। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বলে কিছু আছে কিনা দেখে নিই। নেট ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এখানে আমরা করলাম সেল অফ ইনভেস্টমেন্ট, যেটা অ্যাড হলো সেটা, আর তার থেকে লেস করে দিলাম পারচেস অফ ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, এটা হলো আমাদের ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, তারপরেরটা ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি মানে কিগুলো, কোনগুলো থাকবে? শেয়ার ক্যাপিটাল নিয়ে যেগুলো থাকবে সেগুলো হবে ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এই পেজে ধরবে না, পরের পেজে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ টেনে নাও, লাইন টেনে নাও। ওই তো, তো ধরে যেত ওখানে। আরে বাবা, তো সবসময় কি আইটেম অতগুলো থোড়ি না থাকবে? আচ্ছা, এবার আমরা কি নিয়ে ভাববো? কি আমাদের যেটা ক্যাপিটাল অংশ মানে শেয়ার যে অংশটা, সেটাকে নিয়ে ভাববো। ঠিক আছে, তো এবার দেখি যে আমাদের শেয়ার ক্যাপিটালে কিছু বেড়েছে বা কমেছে কিনা। লাস্ট ইয়ার আমাদের ছিল 55,000 শেয়ার ক্যাপিটাল, এবারে হয়ে গেছে 70,000, মানে 15,000 টাকা বেড়েছে। তার মানে কি আমরা প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছি। শেয়ার বাড়লে আমরা প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছি। ইস্যু করলে কি হয়? টাকা আসে। তাহলে লিখবো প্রসেস অফ, হ্যাঁ অ্যাড করবো প্রসেস ফ্রম ইস্যু অফ শেয়ার্স। প্রসেস ফ্রম ইস্যু অফ শেয়ার্স, PROCEED, প্রসেস ফ্রম ইস্যু অফ শেয়ার। না, ইস্যু অফ শেয়ার লিখবো, ইস্যুয়েন্সও লেখা যায়। ঠিক আছে, ইস্যু অফ শেয়ার কত টাকা বললাম? আগে ছিল 55,000, এবারে হয়ে গেছে 70,000, তাহলে 15,000 টাকা। এই কলামে লিখবে 15,000 টাকা। হ্যাঁ, এবার যদি কোনো লোন থাকে, সেই লোনটা বেড়েছে না কমেছে সেটা দেখতে হবে। তো এখানে 9% একটা লোন ছিল, লোনটা কি হয়েছে? 25,000 টাকা ছিল, এখন 50,000 টাকা, মানে বেড়ে গেছে। তা 9% লোন রেজড, আরো বেড়েছে। 9% লোন রেজড বলে লেখো। ওটারই, হ্যাঁ অ্যাডই হবে, বেড়েছে তো। ঠিক আছে, টাকা বাড়লে আমাদের কাছে লোনের টাকাটা তো আসে। কোনো জায়গায় লোন টাকা মাইনাস হয়ে যায়, কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে কি লোনের টাকাটা আমাদের কাছে আসছে, টাকাটা তো আমার অ্যাকাউন্টেই আসবে। ঠিক আছে, সব দেখো, তিনটে অ্যাক্টিভিটিতে কিন্তু তিন ভাবে ভাবতে হবে। ঠিক আছে, মানে ধরো অপারেটিং অ্যাক্টিভিটি তুমি এক মাথায় ভাবলে, যেমনি তুমি ইনভেস্টিং এ চলে এলে তুমি ইনভেস্টিং কে নিয়ে ভাবলে, এবার ফাইন্যান্সিং কে তো ফাইন্যান্সিং কে নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, তিনটেকে তিন ভাবে ভাবতে হবে। তাই এখানে লোন কত টাকা রেজ হয়েছে? 25,000 ছিল, 50,000, মানে 25,000 টাকা রেজ হয়েছে। হ্যাঁ, ওর নিচেই লেখো 25,000 টাকা। ঠিক আছে, তারপর কোনো ইন্টারেস্ট যদি পেমেন্ট করে থাকো, দেখি কোনো ইন্টারেস্ট পেমেন্ট হয়েছে কিনা।
তো দেখো 9% লোন টেকেন অন 31 ডিসেম্বর 2020। তো এটার উপর পেমেন্ট করবে যেটা বেরিয়েছে তোমাদের মাইনাস, সেটার উপর কত টাকা বেরিয়েছিল আগের বার? না, 25,000 টাকা বেরিয়েছে, তার উপর 9% যদি পেমেন্ট করো তো কত বেরোবে? 22। এই যে বেরিয়েছে 2,250 টাকা। তোমাদের কাছে লেখা নেই, আমার কাছে লেখা আছে এটা, এই হিসাবটা 2,250 টাকা। তো লেস লেখো, লেস 9% লোন রেজড, 9%। তো ওই দিন হ্যাঁ, তা সেখানেও তাই লিখেছিলাম, এখানেও দুবার হয়। কত টাকা? 2,250। হ্যাঁ, ব্র্যাকেটে লেখো। বিকজ এই টাকাটা কি হচ্ছে, আমি ইন্টারেস্ট পে করে দিচ্ছি, তো আমার কাছে টাকাটা থাকছে না, মাইনাস করে দাও 2,250। হ্যাঁ, তো এবার এটাকে অ্যাডলেস করো। কি ছিল? 15,000 ছিল, 15,000 থেকে 25,000 অ্যাড হচ্ছে, 15,000, 25,000, তার থেকে 2,250 লেস হচ্ছে 37,750। হ্যাঁ, বাইরে লিখে দাও 37,750। এইটা আমাদের কি বেরোলো? নেট ক্যাশ ফ্লোস ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, নেট ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, এটা বেরোলো আমাদের 37,750। ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এবার যেটা বেরোলো, এরপর আমরা কি লিখবো? আমরা এর ছকটায় কি শিখেছিলাম? এরপরে ডি নম্বর পয়েন্টটা কি হবে? এবিসি হলো, ডি নম্বর পয়েন্টটা কি শিখেছিলাম? তবে তো লেখো ওই লাইনটা, নেট ইনক্রিজ ডিক্রিজ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? হ্যাঁ, যোগ বিয়োগ যা হবে করতে হবে। ফার্স্টেরটা কি এসেছিল? 8,750। ঠিক আছে, তার সাথে আর এটা তো মাইনাসে আছে, চলো মাইনাসটাকে পরে মাইনাস করবো। এবারে কি এলো? 37,750। ঠিক আছে, এরপর মাইনাসের কি আছে? এখন হলো 46,500, মানে প্লাসে আছে, মাইনাস হচ্ছে তোমার 44,000, সরি 40,300, 2,200 টাকা। ঠিক আছে, তাহলে লেখো 2,200 টাকা। ওখানে নয়, ওখানে নয় স্বস্তিকা, অ্যাড নয়, আমরা তো হিসাবটা করলাম, ওখানে নয়, এখানটা, এখানটা। ঠিক আছে, 2,200 টাকা, 2,200। হ্যাঁ, কমাটা ঠিক করো, কেটে লেখো ঠিক করে। হ্যাঁ, তাহলে এটা কি করে হলো দেখলে তো? আগের বার আমাদের এসেছিল কত? আমরা পেয়েছিলাম অপারেটিং অ্যাক্টিভিটিতে 8,750 টাকা, ইনভেস্টিং এ পেলাম আমরা 44,300, মাইনাসে ছিল, আর এইটা আমরা পেলাম 37,750। ঠিক আছে, এটা প্লাসে। তো যেমন আমরা বীজগণিতে করেছি, প্লাস মাইনাস করে আমরা এ প্লাস বি প্লাস সি বার করলাম। ঠিক আছে, ডি নম্বর পয়েন্ট আমরা পেলাম 2,200 টাকা আমাদের ক্যাশ ইনক্রিজেই আছে। ঠিক আছে, বিকজ প্লাসে আছে, মাইনাস হলে কি হয়ে যেত? ডিক্রিজে থাকতো। ঠিক আছে, তাই জন্য আমি অর করে লেখালাম কি ইনক্রিজ অর ডিক্রিজ। ঠিক আছে, পরীক্ষায় তুমি হিসাব করেও লিখতে পারো, পরীক্ষায় যদি তোমার ইচ্ছা করে না আমি ইনক্রিজ ডিক্রিজ দুটো লিখবো না, হিসাব করেও লিখতে পারো। ঠিক আছে, হ্যাঁ, মানে ধরো এখানে তো ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজটা লিখলে না, ক্যাশ ইনক্রিজ লিখতে পারো। তার সাথে এবার অ্যাড কি হবে? এবার অ্যাড কি হবে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ফর দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড অর ইয়ার, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ফর দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এবার বইটা দেখবে, এইটা হচ্ছে তোমাদের বছরের শুরু, 31শে ডিসেম্বর 2024, এটা বিগিনিং অফ দ্য ইয়ারই হবে। মানে যদি 2025-এর বিগিনিং এ কোন ক্যাশটা থাকবে? এটাই থাকবে তো। তাহলে 2025-এর শুরুতে কোন ক্যাশটা আছে? তা 3,800টা ওখানে লেখো, এখানটা 3,800 লেখো।
হ্যাঁ, এর সাথে অ্যাড হবে তো, কি লিখেছি, কি ডি এর সাথে এই পয়েন্টটা অ্যাড হবে, 2200 টাকার সাথে 3800 টাকা অ্যাড করে দাও, কি আসছে 6000 টাকা। এই দেখো, আমি দেখাচ্ছি, দেখে নাও, 6000 টাকা হচ্ছে এখানে। আমাদের ক্লোজিং এ কত আছে, ম্যাচ করলো? তাহলে লেখো ওখানে 6000 টাকা, হ্যাঁ 6000 টাকা লেখো। 19 লাইন, হ্যাঁ লাইন টেনে দিবি, টানা লাইন না টানলেও হবে, ঠিক আছে। আমরা এখানে কোনো ক্লোজার না দেখালেও চলবে, বিকজ আমরা এখানে এবিসিডি মেনটেন করছি তো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ডি এর পর ই নম্বর পয়েন্ট আমরা কি লিখবো, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 6000। হ্যাঁ 6000টা হবে তোর ক্যাশের, তাহলে তোর এই এইটার সাথে এটা ম্যাচ হয়ে গেল তো। তার মানে যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তোমার লাস্টের ক্যাশটা ম্যাচ করে যায়, তার মানে তোমার অঙ্ক চাঙ্গা ভালো হয়ে গেছে। হ্যাঁ তারপর প্রসেস, হ্যাঁ ফর দ্য ইয়ার এন্ডেডটাকে ম্যাচ করে তা